অনুভূতি? ভালোবাসা কি বন্ধন নাকি স্বাধীনতা? খুব বেশি অস্পষ্ট শব্দ। মাহাত শুনেও বুঝল না। বালিশের কোলে মাথা রেখে আবার ঘুমপড়িদের ছোঁয়ায় জাদুঘাটির স্পর্শ পায় পদ্মর কাজল কালো গভীর দুটো চোখ। মাহাত বোঝে কড়া ঘুমের ওষুধের প্রভাবে পদ্ম আবার ঘুমিয়ে পড়েছে। মেয়েটা যে জ্বর নেমেছে এটাই ওর কাছে অনেক। পদ্মকে ঠিকঠাক শুইয়ে দিয়ে নিজের সবটুকু অনুভূতি উজাড় করে ওর অধর ছোঁয়ায় পদ্মর কপালে। ঘুমের মধ্যে মেয়েটা আবার হালকা কেঁপে ওঠে। মাহাত্মার দায়িত্ব পালন করতে গিয়ে পদ্মর কাছাকাছি থাকলেও কখনো ওকে প্রেমের চোখে দেখেনি। হয়তো এটিকে শুধুই দায়িত্ব আর যত্ন হিসেবেই দেখে, কিন্তু পদ্মর জন্য এটা ছিল তার জীবনের অন্যতম আবেগঘন একটা রাত। তার মনে গেঁথে যায় মাহাত ভাই ছাড়া ও আসলে কিছুই না। এই ঘটনাটি পদ্মর মনে মাহাদের প্রতি গভীর ভালোবাসা আরও একটি পাকা মাইল ফলক হয়ে দাঁড়ায়। ফলে যতদিন যায় পদ্ম তার মনের পরিবর্তন অনুভব করতে পারে। পদ্মর মাহাদের প্রতি আকর্ষণ বা ভালোবাসা ধীরে ধীরে তার কল্পনার জগতে আরও গভীর ও তীব্র হয়ে ওঠে। ফলে মাহাদের কথা ভাবতে ভাবতেই তার রাত কাটে, আর ওর স্বপ্নে শুধু মাহাদের চেহারাই এখন ভেসে ওঠে। কৈশোরের আবেগ এমনই, যেখানে সামান্য ভালো লাগাও অনেক বড় মনে হয়। তাই মাহাদের দায়িত্বশীলতা, আদর এবং যত্ন তার প্রতি আরও বেশি টানছে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, মাহাদের কথা, আচরণ, এমনকি বকাঝকাও পদ্মর মনে এখন জায়গা করে নিচ্ছে। আর এই আবেগ দিন দিন জটিল হয়ে উঠছে ওর জীবনে। ফলে মাহাদের প্রতি পদ্মর ভালোবাসা শুধু কল্পনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজের মধ্যেও আজকাল কেমন যেন প্রকাশ পেয়ে যাচ্ছে। মাহাত যদিও বিষয়টাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে না, তবে পদ্মর পরিবর্তনগুলো ওর চোখ এড়ায়নি। বরং পদ্মর এই আচরণ মাহাদের জীবনে স্বস্তি নিয়ে আসে কিছুটা। ও ভাবে ওর পদ্ম হয়তো বড় হচ্ছে, তাই তো আগের মতো আর বাচ্চামো করে না। দায়িত্ব জ্ঞানহীন মেয়েটা ধীরে ধীরে নিজের সঠিক জায়গায় ফিরে আসছে। তবে মাহাত বুঝতে পারেনি এটা আসলে একটি ক্ষুদ্র সংকেত ছিল। পদ্ম তার ভালোবাসার অনুভূতিকে নিয়ে গভীরভাবে ভাবছে, আর সেই অনুভূতির জায়গা দখল করে রেখেছে মাহাত। মাহাদের জীবনে হাজার ব্যস্ততা ছিল, কিন্তু পদ্ম সেই ব্যস্ততার মাঝেও কখনো হারিয়ে যায়নি। তবে আজকাল কিছু একটা বদলে হচ্ছে। পদ্মর পরিবর্তনে মাহাত কিছুটা খুশি হলেও এখন ওকে ভীষণভাবে ভাবতে বাধ্য করছে। কারণ মাহাত লক্ষ্য করেছে পদ্ম যেন সেই আগের মতো আর নেই। সেই ছটফটে ডানপিটে মেয়েটা আজকাল কথায় কথায় থমকে যায়। তার হাসির মধ্যেও যেন কোনো এক গোপন ব্যথা লুকিয়ে আছে। এখন পদ্ম আর আগের মতো হাসি মুখে ঘুরে বেড়ায় না। কিশোরী সরল হাসি আর বেপরোয়ার চঞ্চলতা যেন কোথাও হারিয়ে গেছে। কিন্তু তার আসল কারণ কি হতে পারে, বুদ্ধিমান মাহাতও এবার বুঝে উঠতে পারছে না। ও নিজেও চেয়েছিল পদ্মর মধ্যে যে ম্যাচুরিটির অভাব আছে সেই অভাবটা যেন দূর হয়ে যায়, পদ্ম শান্ত নদীর মতো বয়ে চলুক। কিন্তু এখন পদ্ম যখন সত্যিই শান্ত হয়ে গেছে, তখন আর মাহাদের তা ভালো লাগছে না। এই বিষয়ে কথা বলতেই এক রাতে মাহাত পদ্মর ঘরে আসে, আর এসে দেখে ঘর অন্ধকার, তবে বিছানায় পদ্ম নেই। লক্ষ্য করে পদ্ম বারান্দার গ্রিল ধরে দূরে তাকিয়ে আছে। তার মুখে অদ্ভুত বিষণ্ণতা আর চুলগুলো এলোমেলো, কিন্তু মুখে এমন এক গভীর চিন্তা যেন সে পৃথিবীর সব দুঃখ বুঝে নিয়েছে বাচ্চাই মেয়েটা। মাহাত থমকায়। কি হয়েছে ওর ফুলের? এমন লাগছে কেন ওকে? মাহাত অস্থির হয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস ফুল? হঠাৎ কারোর শব্দে পদ্ম একটু চমকেই তাকায়, তারপর জোর করে হেসে বলে, হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। তুমি কখন এলে? কিন্তু সেই হাসিটা যে ছিল কৃত্রিম তা মাহাদের বুঝতে অসুবিধা হলো না। মাহাদের বুকের মধ্যে যেন কোথাও একটা চিনচিনে ব্যথা শুরু হলো। কিসের যেন ইঙ্গিত মিলল। পদ্ম যেন আজকাল সেই ছোট্ট মেয়েটা আর নেই। সে বড় হচ্ছে, আর বড় হওয়ার সাথে সাথে তার মনে কিসের যেন ঢেউ উঠেছে। ফুল কি দেখছিস এমন করে? পদ্মকে এতটা উদাসীন দেখে মাহাত জিজ্ঞেস করলো। পদ্ম ঘাড় ঘুরিয়ে আবারও তাকালো মাহাদের দিকে, তবে এবার ওর চোখে ছিল একরাশ অভিমান। এই শহরটা ভীষণ অদ্ভুত, তাই না মাহাত ভাই? এত আলো, এত মানুষ, অথচ মনে হয় সবকিছু যেন ফাঁকা। মাহাতের বুকের ভিতর কোথাও যেন কাঁপলো। এই প্রশ্ন ছিল সরাসরি ওর দিকে। মাহাত কিছু বলতে গিয়েও থেমে গেল। ও উত্তর দিতে পারল না। ওর ছোট্ট পদ্ম এত গভীর কথা বলবে সেটা হয়তো ভাবতে পারেনি ও। এমন করে কথা বলছিস কেন? কিছু হয়েছে? আবার বলবি না ফুল, তোর কোথায় কষ্ট হচ্ছে? সব কষ্ট কি মুখে বলা যায় মাহাত ভাই? পদ্ম মৃদু হেসেই বলল। ওর হাসি এত তীক্ষ্ণ ছিল যেন সেটা মনের গভীরের কোনো জায়গায় আঘাত করে ফেলবে। মাহাদের বুকের ভিতরেও কোনো একটা কিছু ভেঙে পড়ে। পরের দিন মাহাত দোকান থেকে ফিরে খেয়াল করলো পদ্মর আরও একটু ভিন্ন রূপ। খুঁটিনাটি সবকিছু আগের মতোই আছে, কিন্তু মাহাত পদ্মর আঙ্গুলের নড়াচড়া, হাঁটার ধীর গতি, সবকিছুতেই এক ধরনের রোমান্টিক বিষণ্ণতা খুঁজে পাচ্ছিল।
মাহাত একটা দীর্ঘশ্বাস ফেলল। ও বুঝলো পদ্মর এই পরিবর্তন সামান্য নয়, তবে ও চিন্তিত হলো পদ্মর দ্বারা আবার ভুল কিছু না হয়ে যায়। মাহাদের মনে পদ্মকে নিয়ে একটা ভয় বাসা বাঁধতে শুরু করলো। পদ্ম কারো প্রেমে পড়ে যায়নি তো? যদি এমন হয়ে থাকে তাহলে এটা অস্বাভাবিক নয়, পদ্মর বয়সটাই এমন। তবে এই বয়সে ও ভুল করার সম্ভাবনাও থাকে বেশি। তাছাড়া পদ্ম এখনো ছোট, এটা ওর পড়াশোনা করার সময়। তাহলে এই বয়সে এসব ফালতু জিনিস নিয়ে ভাবার সাহস কি করে পেল? পদ্মর অনুভূতি নিয়ে মাহাদের মনে এক ভ্রান্ত ধারণার সৃষ্টি হলো, যা পরবর্তীতে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চিন্তা থেকেই মাহাত পদ্মকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করে। ও চায় না পদ্ম কোনো ভুল পথে বা ভুল সঙ্গে জড়িতে পড়ুক, কিন্তু মনে মনে আশা ছিল ওর ধারণাগুলো যেন সব ভুল হয়। কিন্তু পরের দিন অনাকাঙ্ক্ষিতভাবে ওর মনের ধারণাগুলো সত্যি হয়ে প্রমাণিত হলো। পরের দিন মাহাদের একটা ইনভাইটেশন ছিল বন্ধু ফাহাদের বিয়ের, তাই শোরুম থেকে আজ একটু সকাল সকাল বের হয়ে যায়। উদ্দেশ্য বাড়ির পথ, একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় সন্ধ্যার পর বের হওয়া যাবে। পথিমধ্যেই মাহাত পদ্মকে দেখতে পায় একটা কালো রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে কারোর সাথে হাত নেড়ে নেড়ে কি সব কথা বলছে। মাহাত দূর থেকে শুনতে পায় না তাদের কথা, কিন্তু মাহাত গাড়ি দেখে নিশ্চিত বলতে পারে এটা ওর কোনো ক্লাসমেটের গাড়ি হতে পারে না, কারণ এটা খুব দামি একটা গাড়ি। একটুক্ষণের জন্য মাহাত গাড়িতে বসা লোকটার হাতটা দেখতে পায়, তারপর ওর চোখ জ্বলে ওঠে। স্পষ্ট এটা কোনো পুরুষের হাত। তার হাতের রোলেক্স ঘড়ি আর এত দামি গাড়ি বলে দিচ্ছে ব্যক্তিটা যে সে কেউ না, নিশ্চিত কোনো বড়লোক লেভেলের মানুষ। কিন্তু এই মানুষের সাথে ওর পদ্ম সম্পর্ক কি? এই কি সেই ব্যক্তি যার জন্য পদ্মর এত পরিবর্তন হয়েছে ইদানিং? মাহাত বুঝতে পারছে না। ও চাইলে এখনই হাতে নাতে ধরতে পারে পদ্মকে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে বলে কিছু না বলে চুপচাপ গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায় মাহাত। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করা ওর ব্যক্তিত্বে মানায় না। তাছাড়া সঠিক না জেনে কিছু সম্পর্কে রায় দেওয়াটাও ওর চরিত্র না। আগেও পদ্মর সাথে কথা বলবে, দেখবে পদ্ম ওকে কতটা সত্য বলে। ও এখনো ছোট, হয়তো বুঝতে পারছে না ও কি করছে। মাহাত যদি ওর খেয়াল না রাখে তাহলে কে রাখবে? আপনি এখানে কি করছেন? এখন বলবেন না পার্কে খেলতে এসেছেন? এটা আপনার খেলার বয়স না। আপনি চাইলে রিক্সা চালাতে পারেন, সেটা বেশি স্যুট করবে আপনার সাথে। আরশাদ এই পাগল মেয়ের কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। এত বড় নায়করা নায়ককে এই মেয়ের রিক্সা চালাতে বলবে? ওকে দেখলে কি রিক্সা চালক বলে মনে হয়? কি সব মাথা মুন্ডুর কথাবার্তা! সে জানতে চাইল, তোমার প্রিয় আইসক্রিম ফ্লেভার কি? আপনি কি ভাবছেন আমরা কোনো আইসক্রিমের পাল্লায় দাঁড়িয়ে আছি? আমি ভাবলাম সেদিন তোমার আইসক্রিম ফেলে দেওয়ার ভর্তুকি করতে পারলে খুশি হতে। আপনি কি সত্যি আমাকে আইসক্রিম খাওয়াতে চান, নাকি আমাকে আইসক্রিম বানাতে এসেছেন? এই শীতে ঠান্ডা কে খায় ভাই? আপনার ভর্তুকি করতে হবে না। আমার মন আপনার গাড়ির থেকেও বিশাল। আমি ভুলে গেছি সেসব, আপনিও না হয় ভুলে যান। ঠিক আছে, আইসক্রিমের ভর্তুকি না হয় কফিতে মিটিয়ে দেব। সামনে একটা চমৎকার রেস্টুরেন্ট আছে, তুমি চাইলে আমরা সেখানে বসতে পারি। ঠিক কোন আনন্দে হঠাৎ আমার জন্য মনটা এতটা সদয় হয়ে উঠল আপনার? তেমন কিছু না, শুধু কথা বলতে চাই। আমি অপরিচিতদের সাথে কথা বলি না। মাহাত ভাই বলেছে তারা ছেলে ধরা হয়। পদ্ম, রিল্যাক্স। আমি কেবল তোমাকে কফি খাওয়ার ইনভাইট করেছি। তুমি তো দেখি তালগাছ কার বলে চিল্লাচ্ছ, আর আমরা একদম অপরিচিত নয়। সেদিন না দেখা হলো তোমার আমার, কথাও তো বললাম আমরা, ভুলে গেছো? দুঃখিত, আপনার সুন্দর রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার মতো আমার এখন মুড নেই। মাহাত ভাই জানার আগে আমাকে বাসায় পৌঁছাতে হবে, তাই আমার তরফ থেকে আপনি না হয় দুটো কফি একসাথে খেয়ে নেবেন, কেমন? আর আমরা সত্যি অপরিচিত। আপনার সাথে আমার দেখা হয়েছে মাত্র 2 দিন, তাও অ্যাক্সিডেন্টলি। এটাকে দেখা সাক্ষাৎ বলা চলে, তবে পরিচিতর তালিকায় যুক্ত করা যায় না কোনো মতে। আরশাদের মন বিভ্রান্তিই পড়ে যায়। তার অহংকারে আঘাত লাগে, কিন্তু সেই সাথে পদ্মর এই আলাদা স্বভাবটাও তাকে আরো বেশি আকর্ষণ করে। এমন মেয়ের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি, যে তার তারকা পরিচয়ের প্রতি সম্পূর্ণ উদাসীন। তাছাড়াও ভাবতেও পারেনি রাস্তায় আজ আচানক পদ্মর সাথে দেখা হয়ে যাবে। সত্যি বলতে সেদিনের পর থেকে ও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, তাই আলাদা করে পদ্মর খোঁজ নিতে বললেও আরশাদের আর তা হয়ে ওঠেনি। কিন্তু আজ এই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর দৃষ্টি পড়ে রাস্তায় দাঁড়ানো একটা মেয়ের উপর। সচরাচর দৃষ্টি পড়ার কথা নয়, তবে পদ্ম মানুষটাই এমন যে ও যেখানেই থাকবে সেখানেই আশেপাশের সকল মানুষ আকর্ষণ হতে বাধ্য।
আজও তাই হলো, কারণ পদ্ম রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে ঝগড়া করছে। গাড়ির ভিতরে বসে আরশাদ পদ্মর কথা ভাবতে থাকে। পদ্মর সরলতা, শিশুসুলভ আচরণ আর নিজের মতো করে চলার স্বাধীনতা তাকে মুগ্ধ করে। আরশাদ বুঝতে পারে পদ্মর মন জয় করতে হলে তাকে অন্যভাবে এগোতে হবে। সে ঠিক করে এবার আর সরাসরি কোনো প্রস্তাব দেবে না, বরং পদ্মর পছন্দ অপছন্দ জানার চেষ্টা করবে আগে। ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে। আরশাদ মনে মনেই হাসে। তারকা খ্যাতি ব্যবহার করে বহু মেয়ের মন জয় করেছে সে, কিন্তু এই বাচ্চা মেয়েটার জন্য এবার অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে তাকে। চ্যালেঞ্জ মজার। মনে মনে বলে আরশাদ। দেখা যাক কিভাবে পদ্মর এই অদ্ভুত এবং সহজাত স্বভাবের দেওয়াল আরশাদ ভাঙতে পারে। আরশাদ একবারও ভাবলো না পদ্মর মন জয় করার ওর বা কি দরকার। ও একজন সেলিব্রিটি, ওর নামটাই যথেষ্ট সকলকে ওর আগে পিছে ঘোরানোর। কিন্তু এত সহজ পন্থা ছেড়েও ও পদ্মর জন্য ভিন্ন কিছু চিন্তা করছে, কিন্তু কেন? মাত্র দুদিনের পরিচয়ে মেয়েটার জন্য ওরা তো টান কিসের? পদ্ম বাড়িতে আসতেই মাহাদের মুখোমুখি পড়ে। মনে মনে ভাবে, ইস, ডাকাত থামলে পড়েছে বুঝি। কিন্তু এই ডাকাত আজ দিনে দুপুরে বাড়িতে কি করছে? কেউ আবার আমার নামে কান ভরেনি তো? পদ্মর মনের ঘন্টা তাড়াক তাড়াক করে বাজতে থাকে, কিন্তু ওর মনে পড়ে না বিচার দেওয়ার মতো এই কয়েকদিনে এমন কিছু করেছে কি না। ভয়ে দুরু দুরু করছে ওর মন। মনে পড়ে হঠাৎই কাল রাত ও বই নিয়ে বসেছিল, কিন্তু এক অক্ষরও পড়তে পারেনি। ভাবতে ভাবতেই কেমন যেন সময় চলে গেল। মাহাত কিছু বলার আগেই পদ্ম বলল, মাহাত ভাই, তুমি এ সময় বাড়িতে? কোনো দরকার ছিল বুঝি? পকেটে দুহাত গুজে শির দ্বারা টান টান করে পদ্মর খুব কাছে এসে দাঁড়ায় মাহাত। সহজ সরল নির্লিপ্ত দৃষ্টিধার। এদিকে মাহাদের পদ্মর এতটা কাছে আসা পদ্মর মন মস্তিষ্ককে একটু বিচলিত করে তোলে। আগের পদ্মর কাছে সব ঠিক থাকলেও এই পদ্ম আলাদা। এই পদ্মর মনে ভ্রমণ এসে বসে পড়েছে মধু খাওয়ার জন্য। পদ্ম কিছু বুঝতে না পেরে চুপসে যায়। মাহাত একটু সময় নেয়, খুব মনোযোগ দিয়ে পদ্মকে একবার পর্যবেক্ষণ করে। চোখের কোটরে নিশানা তাক করে জিজ্ঞেস করে, কোথায় ছিলি এতক্ষণ? পদ্ম শুনল, মৃদু চমকালো, চোখেতে তাকালো মাহাতের দিকে। আজ এত গভীর কেন মাহাত ভাইয়ের কণ্ঠ? কিছুটা চিন্তিত ভাব যেন ফুটে উঠেছে মাহাতের রাশ ভারী কণ্ঠে। পদ্ম অতি সচেতন গলায় বলল, পার্কে গিয়েছিলাম সাইকেল নিয়ে। মাহাতের গম্ভীর মুখটি আরো গম্ভীর হলো। সহসের চেয়ে রইল সে। পদ্ম দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিছু হয়েছে মাহাত ভাই? মাহাত এ প্রশ্নের জবাব দিল না, বরং পদ্মর কথা শেষ করতে না দিয়ে চট করে প্রশ্ন করে, সঙ্গে কে ছিল? কেউ না তো, আজ আমি একাই গিয়েছিলাম। ছেলেটাকে পদ্ম? কোন ছেলে? যার সাথে দাঁড়িয়ে তুই কথা বলছিলি। এখন বলবি না গাড়িতে কোনো ছেলে ছিল না। আমি তার হাত স্পষ্ট দেখেছি। ওটা তেমন কেউ না, দু একবারের পরিচয়। আসলে সেদিন তার ধাক্কায় আমার হাত থেকে আইসক্রিম পড়ে গিয়েছিল, কিন্তু সেদিন সেটার ভর্তুকি করার মতো তার কাছে টাকা ছিল না। আজ তার সাথে দেখা হলে সে আইসক্রিম অফার করে আমাকে সেদিনের ক্ষতিপূরণ করার জন্য, কিন্তু আমি তাকে না করে দেই। মাহাত চুপ করে রইল। ও ভেবে পেল না এরপর কি বলবে। নির্ভীতে তার মনের গহীনে ভয়ের যে ডালপালা ছড়িয়ে পড়েছিল তা অযাচিত কিনা ভেবে পাচ্ছে না। কিন্তু ও পদ্মকে অবিশ্বাসও করে না। ওর পদ্ম নিষ্পাপ, হয়তো পদ্মর কোনো দোষ নেই, কিন্তু সব কিছু হালকাভাবেও নেওয়া যায় না। এটা না হোক অন্য কেউ, কিন্তু কেউ তো আছে যার জন্য পদ্মর পরিবর্তন লক্ষণীয়। মাহাতের মুখটা একটু নরম হয়, কিন্তু তার চিন্তার মুখ পুরোপুরি কাটে না। তুই কি জানিস এই বয়সে একটা ভুল সিদ্ধান্ত নিলে পুরো জীবনটাই পাল্টে যেতে পারে? পদ্ম চুপচাপ মাহাদের কথা শুনে। ও বুঝতে পারে না মাহাত ভাই কেন এই কথা বলছে। পদ্মর প্রাণচঞ্চল মুখে একটা বিশীর্ণ ক্ষণে যাওয়ার মেঘের ছায়া পথ ঘটে। চিবুক গলায় ঠেকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, এসব কেন বলছো মাহাত ভাই? আমি কি করেছি? কিছু না, কিন্তু আমার মনে হলো তোকে বলা এটা প্রয়োজন। কোনটা ভুল আর কোনটা ঠিক আমাদের জানা না থাকলে আমরা সিদ্ধান্ত কিভাবে নেব? আমি চাই তুই তোর জীবনে সব সময় সঠিকটা বেছে নে, কিন্তু অপরিপক্ক মনে যদিও বা কখনো কোনো ভুল কিছু হয়ে পড়ে, আমি চাইবো নির্দ্বিধায় তুই আমার সাথে তা শেয়ার করবি। মনে রাখবি তোর আশেপাশে আর কেউ না থাকুক, মাহাত নামক ছায়াটা তোর সব সময় সাথে আছে, সাথে থাকবে। স্কুলের আজকের সকালটা ছিল একটু ভিন্ন। পদ্ম সাধারণত ক্লাসের সবচেয়ে প্রাণচঞ্চল মেয়ে। স্যার ম্যাডামদের কথার মাঝে কখন যে চুপচাপ হাসির ফোয়ারা ফুটে দেয় কেউ টেরই পায় না, কিন্তু আজ পুরো অন্যরকম। সকাল থেকেই পদ্ম যেন কোনো এক মায়াবী জগতে ডুবেছিল। স্যার অঙ্ক বুঝাচ্ছিলেন আর পদ্ম বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও তার চোখ যে আসলে সেখানে ছিল না সেটা বেশ বোঝাই যাচ্ছিল। মাঝে মাঝে খাতায় কি যেন লিখতে গিয়ে আবার থেমে যায় মেয়েটা। কেউ কিছু বললে কেমন হক চকিয়ে ওঠে।
ক্লাস টিচার বিষয়টা খেয়াল করে, হয়তো প্রতিদিনের নিয়মের বাইরে কিছু ঘটলে সবার চোখেই বিষয়টা পড়বে। সে বেশ বিরক্ত হয় পদ্মের উপরে। মেয়েটা ক্ষণিকে ক্ষণিকে কত নাটক করতে পারে। তিনি কিছুটা চিৎকার করে বললেন, পদ্ম, কি হয়েছে তোমার? মনটা ক্লাসে ফেরাও, নয়তো দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস। পদ্ম চুপচাপ উঠে দাঁড়ালো। কোনো প্রতিবাদ নেই, কোনো রাগ নেই। ক্লাসের সবাই অবাক। এটাই কি সেই দুষ্টু পদ্ম? রূপ তো পুরোই হতভাগ। রূপ মনে মনেই চিন্তা করলো, কি হয়েছে মেয়েটার? এমন কর্নার রুগীর মতো করছে কেন আজ? টিফিন পিরিয়ডে ওর থেকে সব জানতেই হবে। টিফিনের ঘন্টা বাজতেই সবাই দৌড়ে বেরিয়ে গেল, কেউ মাঠে, কেউ ক্যান্টিনে। কিন্তু পদ্ম এক কোণে চুপচাপ এখনো বসে আছে। বইটা তার সামনে এখনো খোলা, কিন্তু তার দৃষ্টি সেই বইয়ের পাতায় নেই। তার দৃষ্টি জানালার বাইরে, যেন দূরে কোথাও কোনো কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে। রূপ তার বেঞ্চ থেকে লাফিয়ে উঠে সরাসরি পদ্মর দিকে ছুটে যায়। পদ্ম, বলতো তোর কি হয়েছে? তুই কি অসুস্থ? না তো, হঠাৎ এমন কেন বলছিস? পদ্ম মন খারাপ করে বলল, কারণ ক্লাসের সবচেয়ে দুষ্টু মেয়েটা আজ এত চুপ। সত্যি করে বলতো, এত বড় ঘটনা কিভাবে ঘটলো? পদ্ম সঙ্গে সঙ্গে জবাব দিল না। খানিকক্ষণ পর রূপের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিছু না রে, তুই তো সবসময় অতিরিক্ত ভাবিস। তাহলে নিশ্চিত তোকে ভূতে ধরেছে। পদ্ম মুখ তুলে তাকালো। চোখে কি যেন তার অদ্ভুত মায়া আর বিভ্রান্তি। খুব আস্তে করেই বলে, রূপ, তুই কি কোনোদিন এমন অনুভব করেছিস যে তোর বুকের ভেতর সব কিছু গুলিয়ে যাচ্ছে, একবার ঠান্ডা একবার গরম? রূপ ভ্রু কুঁচকে বলল, মানে তুই কি ডাক্তারের কাছে যাবি? পদ্ম আবারও একটু হাসলো। তারপর গভীরভাবে বলল, না রে, আমার কিছু হয়নি, কিন্তু আমি... পদ্ম কিছু বলতে গিয়েও কেমন যেন থেমে গেল। আমি কি বল? এরপর কিন্তু মিথ্যা বলার চেষ্টা করিস না। তোর গাল লাল হয়ে গেছে, আমি তোকে চিনি। কিছু তো একটা হয়েছে, না বললে ঠিক তোর মাহাত ভাইকে ডেকে বলবো। দেখেন তো আপনার পদ্মরানীর মাথাটা ঠিক আছে কি না। পদ্ম হঠাৎই রূপের কথার ভরকে গেল। মাহাদের নাম শুনেই যেন তার বুকের ভিতরে কেমন উথাল পাতাল ঝড় শুরু হয়ে গেল। সে দ্রুত বলল, না না না, তেমন কিছু বলবি না, আমি বলছি, কিন্তু তুই এখন চুপ থাক। রূপ চেয়ার টেনে পদ্মর গা ঘেঁষে একদম পাশে বসে পড়ল। একদম চোখে চোখ রেখে পেটে খোঁচা দিয়ে বলল, এবার বল সত্যি সত্যি কি হয়েছে। আর মাহাত ভাইয়ের নামটা শুনে তুই এমন ফ্যাকাশে হয়ে যাচ্ছিস কেন? কেসটা কি ভাই? খুলে বলে পেটের চাপটা একটু কমা। পদ্ম একবার আশেপাশে দেখলো, তারপর খুব আস্তে করে বলল, তুই কাউকে বলবি না তো? রূপ শপথের ভঙ্গিমায় হাত তুলে, তুই জানিস আমি কথা গোপন রাখতে ওস্তাদ, শুধু আমার ক্ষুধার ঘুম ছাড়া। তুই নির্দ্বিধায় বল। পদ্ম মুখ নিচু করে নিল। খানিকক্ষণ কিছু একটা ভাবলো। একগাল হেসেই অঙ্গভঙ্গির এক করে দুই হাত নিজের মুখ আড়াল করে মুখে বলল, আমি মনে হয় মাহাত ভাইকে ভালোবেসে ফেলেছি রূপ। রূপ চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, কি বললি? মাহাত ভাই? সত্যি? বলি কেউ আমাকে ধর, থপ করে নে, এখানেই পড়ে যাই। উফ রূপ, আস্তে, এত চিৎকার করছিস কেন? ক্লাসের সবাই এমনিতেই আমাকে নিয়ে কানাঘুষা করছে, এখন তোর রিয়াকশন দেখে দুজনকে একসাথে না আবার পাগলাগারদে পাঠিয়ে দেয়। ওকে, আমি শান্ত হলাম, কিন্তু সত্যি বলতে এটা আসলে ওয়াও, ইটস সো অসাম। আই মিন ইটস আনএক্সপেক্টেড বাট অসাম। পদ্ম অবিশ্বাসের ন্যায় রূপের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ঘাড় ফিরে ক্লাসের জানালার গ্রিল ছাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, সিরিয়াসলি, তুই কি বুঝতে পারছিস আমি কি বলেছি? আমি মাহাত ভাইকে ভালোবাসি। ইয়া, আমি শুনছি। মাহাত ভাই মানুষ হিসেবে কঠিন, কিন্তু বেশ সৎ। মাহাত ভাই তোর জন্য একদম পারফেক্ট। আমি তোর জায়গায় হলে অনেক আগে ভালোবেসে ফেলতাম, চিৎকার করে বলতাম আই লাভ হিম। রূপ চোখ পাকিয়ে তাড়াতাড়ি বলে, ধীরে বল প্লিজ, কেউ শুনে ফেললে কি হবে? রূপ এবার সিরিয়াস ভঙ্গিতে তবে ফিসফিস করে বলে, পদ্ম, তুই বলছিস তুই তোর মাহাত ভাইয়ের প্রেমে পড়েছিস, কিন্তু তুই এই ব্যাপারে শিওর তো? নাকি তোকে সেদিন আমি জোর করেছি বলে তোর মনে এমন চিন্তার উদ্ভট হলো? তুই কি মাহাত ভাইকে নিয়ে আসলেই সিরিয়াস? রূপ, তোর মনে হয় এত বড় একটা বিষয় নিয়ে আমি মজা করব? ঠিক তা না, মাহাত ভাই কিন্তু তোর থেকে অনেক বড় পদ্ম। তোদের মধ্যে বয়সের দূরত্বটা কিন্তু অনেক বেশি। এই অবস্থায় ঝামেলা তো একটু হবে, একটু না, বলতে গেলে অনেকটাই। পদ্ম গম্ভীরভাবে বলল, হ্যাঁ, কিন্তু আমি কি করব রূপ? আমি এমন কিছু চাইনি, এই অনুভূতিটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আজকাল
যখন সে আমার সাথে কথা বলে আমি শুধু শুনতেই থাকি জানিস। যখন হাসে আমার মনে হয় পুরো পৃথিবী সুন্দর হয়ে গেছে। তার চোখে তাকালে মনে হয় আমি নিজেকে ভুলে বসি। কিন্তু মাহাত ভাইয়ের মনে কি আছে জানিস কিছু?